রয়টার্সের যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটি 1971 সালের 17 ডিসেম্বর, স্বাধীন বাংলাদেশের প্রথম দিন। একটি বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। কেউ গেটে ঝোলানো ছবিতে মালা পরাচ্ছেন, কেউ প্রার্থনা করছেন যাতে তখনও পাকিস্তানের কারাগারে বন্দী শেখ মুজিব দ্রুত মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসতে পারেন। এই ছবিটি 1975 সালের 15ই আগস্ট। এই বাড়িটিতেই কতিপয় সেনা কর্মকর্তার হাতে সপরিবারে শেখ মুজিব নিহত হওয়ার পর মরদেহ সরিয়ে নেওয়ার আগে সরকারি ফটোগ্রাফার ছবিটি তুলেছিলেন। আর এই ভিডিওটি 2023 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসে ফ্রান্সের ইমানুয়েল মাক্রো বাড়িটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তখন এটির পরিচয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। আর এই ভিডিওটি 2025 সালের 5 ফেব্রুয়ারি। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার পতনের পর ভারতে আশ্রিত থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় একদল বিক্ষোভকারী ভাঙচুর করে আগুন দেন এই বাড়িটিতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন বাড়িটির কথা বলছি। বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বর সড়কের 677 নম্বর বাড়ি এটি। পরে অবশ্য এই সড়ক এবং বাড়িটির নম্বরও বদলে গিয়েছে, এখন এটি 11 নম্বর সড়কের 10 নম্বর বাড়ি। কিন্তু পুরো ইতিহাস জুড়েই ধানমন্ডি 32 বলতে এই একটি বাড়ির কথাই মানুষের মনে উঠে এসেছে। এই বাড়িটি কারো দৃষ্টিতে একটি দেশের স্বাধীনতার সূতিকাগার, আবার কারো দৃষ্টিতে নব্য স্বাধীন দেশে স্বৈরাচারের আতুরঘর। ধানমন্ডি 32 আমাদের ঐতিহাসিক একটি স্থান, যেখানে বঙ্গবন্ধু সপরিবারে বসবাস করতেন। মুক্তিযুদ্ধের আপনার নেতৃত্ব দেওয়া হয়েছিল সেই বাড়ি থেকেই। এখানে আপনার বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হয় 15ই আগস্ট। এখন বর্তমান বাস্তবতায় এটা এক স্বৈরাচারের আখড়া হিসেবে মানুষের যে প্রতিফলন, ঘৃণা, এটা প্রকাশিত হয়েছে 32-এ। এটাই এখন বর্তমানে এটা প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর বাসা যেটা সব আমরা ছোট থেকে দেখে আসছি বা বইও পড়ে এসেছি আমরা, এটাই বঙ্গবন্ধুর ওনার বাসভবন ছিল, ওনার স্মৃতি জাদুঘর, এটাই আমরা দেখে এসেছি। তো আমার এটাই মনে হয় ফার্স্ট ওয়ার্ডটা মনে পড়লে। এটা মনে শুনলে আসলে এটা একটা মুক্তিযোদ্ধার জায়গা, ঠিকানা ধানমন্ডি 32। এটা এমন একটা জায়গা, এখানে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আসলে যে যা করুক, অবশেষে সবাই মুক্তিযোদ্ধার সন্তান, নাতি। ধানমন্ডি 32টা আমাদের ইতিহাসের সাথে জড়িত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। তো তিনি অভিসংবাদিত নেতা হওয়ার পরেও মানুষ আসলে এই যে শেখ হাসিনা যে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি চেতনা বিক্রি করছে, যে এই জিনিসটাকে মানুষের কাছে আসলে তোষামোদের পাত্র বানিয়ে ফেলছে। আমরা আগে যেরকম দেখেছি যে একটা সুন্দর পরিবেশ, ওখানে সবাই গিয়েছে, দেখেছে, ঘুরেছে, বাট এখন আসলে জায়গাটা ঘোরার মতো কোনো পরিবেশও নাই, বা ওখানে গিয়ে যে আসলে বঙ্গবন্ধুর কোনো স্মৃতি বা এরকম কোনো জিনিস আমরা দেখব, সেই আশাটাও এখন করা যায় না। আসলে যদি প্রকৃতপক্ষে কেউ গুণাগার হয়, তার সাজা তো একদিন না একদিন পাইতেই হবে। হয়তোবা কোনো না কোনো কারণে উনি দোষী সাব্যস্ত হয়েছে, এই কারণেই হয়তো তার এই অবস্থা হচ্ছে। আর যদি ভালো হয়ে থাকে, পুনরায় কোনোদিন না এটা উদ্ধার হবে হয়তো। আর তো মনে করে কিছুই নাই, বাড়িতে ভেঙে ফেলাইছে, কিন্তু বাড়িতে ভাঙা উচিত ছিল না। কেন? ছিল, উনি তো দেশ স্বাধীনতার মালিক, নাহলে তো আমাদের দেশ স্বাধীন হইতো না, হয়তো। আমার কাছে মনে হয় যে ঐতিহাসিক কোনো জিনিসই ধ্বংস করা ঠিক না। এটাই আমার মনে হয় যে এটা তো একটা ঐতিহাসিক, এটাকে কেন নষ্ট করতে হবে? কেন? এটা থাকলেই বা কি, আর না থাকলেও বা তো নাই, থাকলেই সমস্যা কি? এ তো গেল সাধারণ মানুষের কথা। রাজনীতিবিদেরা কি ভাবছেন সেটাও একটু শুনে আসি। ধানমন্ডি 32টা আসলে কি, এটা শেখ হাসিনার বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি। তো শেখ মুজিবের বাড়িটাকে আসলে মানে এত গুরুত্বপূর্ণ করে তোলা, এটাও আসলে সেটা সাধারণ মানুষের কাছে মনে হয়েছে যে এটা অতিরঞ্জিত করা হয়েছে। তো এই যে একটা ভবনকে নিয়ে অতি রাজনীতি করা, এটা আসলে মূলত সাধারণ মানুষকে আরও বেশি বিক্ষুব্ধ করেছে। এবং ওখানে যারা গেছিল তারা, আমি যদি বলি যে দল মত নির্বিশেষে মানুষ আসলে সেখানে তাদের যে বৈষম্য, তাদের উপরে হওয়া অবিচার, সেটার প্রতিবাদে গেছিল। 32 নম্বর ধানমন্ডির বাড়িতে আপনার স্বাধীনতা যুদ্ধের সময় কী হিসাবে ব্যবহৃত হয়েছে সেটা ইতিহাসের বই পাঠ করলে দেখা যায় যে সেখান থেকে শেখ মুজিব গ্রেফতার হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। এই গ্রেফতার নিয়েও অনেক প্রশ্ন আছে। এখন
সেখান থেকে তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেনি। সুতরাং স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার হিসাবে বা স্বাধীনতা কেন্দ্র হিসাবে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি এই ন্যারেটিভ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কিন্তু এই বাড়িটি কি বাংলাদেশের ইতিহাসে আসলেই এত গুরুত্ব বহন করে, নাকি এটিকে জোর করে গুরুত্বপূর্ণ বানিয়ে তোলা হয়েছিল? ইতিহাস বরাবরই বিতর্কের বিষয়। একটি দেশ স্বাধীন হয়ে গেছে, ৫৫ বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন, কার পক্ষে দিয়েছিলেন, কবে দেয়া হয়েছিল, কোথায় দেয়া হয়েছিল, কিভাবে দেয়া হয়েছিল, এইসব নিয়েও বিতর্ক শেষ হয়নি। ইতিহাস কে লিখছেন তার উপরও নির্ভর করে ইতিহাসটা কোন পক্ষে যাচ্ছে। অনেকটা ভারতের শিল্পী নচিকেতা ইটস আ গেম গানে যেমনটা গিয়েছেন, রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। ফলে বিতর্ক এড়িয়ে কেবল এই বাড়ির গুরুত্বটুকু বোঝার চেষ্টা করব আমরা। ১৯৭১ পর্যন্ত এই বাড়ি এবং বাড়িকে কেন্দ্র করে নানা গল্প আমরা শুনব ৪ জন উচ্চপদস্থ পাকিস্তানি সেনা কর্মকর্তার লেখা বই থেকে। তবে একটি ডিসক্লেইমার, এই বইগুলোতে যা যা বলা হয়েছে সেটি তাদের বক্তব্য, সেটার সত্যতা আমরা যাচাই করছি না। বইগুলো হচ্ছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজার আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি। খাদিম ছিলেন ঢাকায় 14th ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি। মেজর জেনারেল রাও ফরমান আলী খানের হাউ পাকিস্তান গট ডিভাইডেড। রাও ফরমান ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নরের প্রধান রাজনৈতিক উপদেষ্টা। ২৫ মার্চ রাতে শুরু হওয়া অপারেশন সার্চলাইটের অন্যতম কারিগর বলা হয় এই দুইজনকে। মেজর সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার। ১৯৭১ সালে সিদ্দিক ছিলেন পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর জনসংযোগ কর্মকর্তা। আর সবশেষ বইটি দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান, যেটি লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, যিনি বেশি পরিচিত এ.কে নিয়াজি নামে। মুক্তিযুদ্ধ চলাকালে নিয়াজি ছিলেন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন চেয়ে যে ৬ দফা দাবি পেশ করা হয়েছিল, সেটির খসড়া ৩২ নম্বরের এই বাড়িতেই প্রণয়ন করা হয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন এই ৬ দফার মাধ্যমেই আদতে রোপণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বীজ। খাদিমের বইয়ের ভূমিকা লিখেছেন পাকিস্তানি ইতিহাসবিদ মোহাম্মদ রেজা কাজিমি। ভূমিকায় তিনি বলেছেন, ৬ দফার গুরুত্ব অনুধাবনের ক্ষেত্রে ইয়াহিয়া খানের যে অপরিণামদর্শিতা দেখা গিয়েছিল তা কেবল চাটুকার পরিবেষ্টিত পরিবেশেই সম্ভব ছিল এবং কোনো সুশৃঙ্খল সামরিক কমান্ডের কাঠামোর মধ্যে তা সম্ভব হতো না। ৬ দফার গুরুত্ব ঠিক কী ছিল? ১৯৬৯ সালের শেষ দিকের ঘটনাক্রম প্রসঙ্গে খাদিম তার বইয়ে লিখেছেন, শেখ মুজিব তার ৬ দফা কর্মসূচির পক্ষে জনমত গড়ে তুলতে সমগ্র প্রদেশ চষে বেরিয়েছেন। এই কর্মসূচি কার্যত স্বাধীনতার দাবিরই নামান্তর ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মুজিবের অবস্থান অত্যন্ত জোরালো ও আপসহীন হয়ে ওঠে। তিনি ক্রমশ আরও বেশি করে সোনার বাংলা, অর্থাৎ এমন এক স্বাধীন পূর্ব বাংলার কথা বলতে থাকেন যা হবে সবার জন্য প্রাচুর্য ও সমৃদ্ধির এক দেশ। রাও ফরমান আলী লিখেছেন, ৬ দফা আপাত দৃষ্টিতে বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করেছিল। যদিও এগুলো গৃহীত হলে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হতো, তবুও মূলত এগুলোর প্রকৃতি ছিল রাজনৈতিক। ১৯৭০ সালের নির্বাচনের ঠিক আগের ঘটনা। খাদিমের লেখা অনুযায়ী শেখ মুজিবের নানা বক্তব্যে ক্ষুব্ধ হয়ে একাধিকবার প্রেসিডেন্ট ইয়াহিয়া তাকে ডেকে পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছেন। প্রতিবারই শেখ মুজিব আশ্বস্ত করেছেন মঞ্চে তিনি যা বলেন সেটা জনগণকে খুশি করার জন্য, বাস্তবে নির্বাচনের পর তিনি প্রেসিডেন্টের নির্দেশনা মেনে চলবেন এবং তার নির্দেশই পালন করবেন। তবে খাদিমের ভাষ্যমতে, শেখ মুজিবের প্রতিশ্রুতির ওপর প্রেসিডেন্টের অন্ধবিশ্বাস কিছু গোয়েন্দা সংস্থার মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছিল। তাদের মধ্যে একটি সংস্থা শেখ মুজিবের জন্য একটি ফাঁদ পাতে। একটি গাড়িতে একটি রেকর্ডিং ডিভাইস লাগানো হয়েছিল, যেটিতে শেখ মুজিব তার এক বিশ্বস্ত সহযোগীর সঙ্গে ভ্রমণ করছিলেন। পথে সেই বিশ্বস্ত সহযোগী শেখ মুজিবের সঙ্গে আলাপচারিতায় লিপ্ত হন। অজান্তেই শেখ মুজিব তার আসল উদ্দেশ্য প্রকাশ করে ফেলেন। তিনি তার কোনো প্রতিশ্রুতি রাখতে চান না এবং নির্বাচনে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলেই তার আসল রূপ দেখাবেন। আমার বিশ্বাস এই টেপটি প্রেসিডেন্টকে শোনানো হয়েছিল। তিনি অবিশ্বাসের সঙ্গে সত্যটি শুনলেন, কিন্তু এক চুলো নড়লেন না বা শেখ মুজিবের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপও নিলেন না। বলা যেতে পারে যে জেনারেল ইয়াহিয়া খান তার নিজের পদ নিয়ে অতি আত্মবিশ্বাসী ছিলেন। ১৯৭০ সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের আগে একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট LFO জারি করেছিলেন ইয়াহিয়া খান। সেটি ছিল নির্বাচনের পূর্বশর্ত। রাও ফরমান আলী বলছেন, ৬ দফা প্রচারের ক্ষেত্রে কী ধরনের মনোভাব গ্রহণ করা উচিত সে বিষয়ে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের মতে ৬ দফা ছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের পরিপন্থী।
মুজিব আপাতত দৃষ্টিতে এলএফও মেনেই নির্বাচনে অংশ নিলেও খাদিমের বক্তব্য অনুযায়ী গোপনে রেকর্ড করা বক্তব্যে শেখ মুজিব বলেছিলেন নির্বাচনে জেতার পর তিনি এলএফও ছিঁড়ে ফেলে দেবেন। এই 6 দফাকে নির্বাচনী ইশতেহার বানিয়েই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয় আওয়ামী লীগ। তবে নির্বাচনে জয়ী হওয়ার পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে যে জটিলতা দেখা দেয় সেটির কারণে 6 দফা নিয়ে কোনো আলোচনার পথও রুদ্ধ হয়ে যায়। রাও ফরমান বিষয়টিকে বর্ণনা করেছেন এভাবে। পশ্চিম পাকিস্তানি নেতাদের প্রতিটি পদক্ষেপ বা বক্তব্যকেই সন্দেহের চোখে দেখা হতো এবং সেগুলোকে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে গণ্য করা হতো। এমনকি মুজিবও প্রকাশ্যে তার অভিমত ব্যক্ত করে বলেছিলেন, বাংলাদেশের মানুষকে যদি বুলেটের মুখোমুখিও হতে হয় তবুও 6 দফার বিজয় অর্জিত হবেই। আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতা বলেছিলেন 6 দফার ওপর ভিত্তি করে প্রণীত সংবিধান যদি প্রেসিডেন্ট অনুমোদন না করেন তাহলে তারা একতরফা স্বাধীনতা ঘোষণা দেবেন। 6 দফা থেকে শুরু হলেও 70-এর নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের বদলে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি হয়ে উঠতে থাকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক গতিপথের নির্ণায়ক কেন্দ্র। দেখা যাক মুক্তিযুদ্ধের ঠিক আগের সময়টুকু এবং যুদ্ধ চলাকালীন এই বাড়িটির বিষয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তারা কী বলেছেন। ঢাকায় 3 মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরুর আগে শেখ মুজিবের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের 1 মার্চ ঢাকায় আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইয়াহিয়া তার সফর বাতিল করেন, জাতীয় পরিষদের অধিবেশনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। এর প্রতিবাদে 4 মার্চ রাতে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক ও গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান পদত্যাগের ঘোষণা দেন। তখন গভর্নর হাউসে সস্ত্রীক উপস্থিত ছিলেন খাদিম হুসাইন রাজা এবং রাও ফরমান আলী। পরবর্তীতে ইয়াকুবের স্থলাভিষিক্ত করা হয় জেনারেল টিক্কা খানকে। সেদিনের ঘটনা বিষয়ে রাও ফরমান আলী লিখেছেন, আমরা তখনও সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় আবার টেলিফোন বেজে উঠল। ওপাশ থেকে আবারও পীরজাদাই কথা বলছিলেন। তিনি চাচ্ছিলেন আমি যেন রাওয়ালপিন্ডিতে গিয়ে প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করি। ঢাকা ছাড়ার আগে রাও ফরমান গিয়েছিলেন ধানমন্ডিতে শেখ মুজিবের সঙ্গে দেখা করতে। পুরো ঢাকা শহর জুড়ে তখন ছোটখাটো অস্ত্রের গোলাগুলি চলছিল। আমি অন্য কারো জীবন ঝুঁকির মুখে ফেলতে চাইনি, তাই নিজেই একটি ছোট গাড়ি চালিয়ে ধানমন্ডিতে মুজিবের বাড়ির দিকে রওনা হলাম। তার বাড়ির বাইরে আওয়ামী লীগের নিরাপত্তারক্ষীদের একটি বেষ্টনী ছিল। তারা আমাকে চিনতেন বলেই ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। মুজিব সেখানে একাই অপেক্ষা করছিলেন। আমার তাড়া থাকায় কোনো ভূমিকা বা সৌজন্যমূলক কথাবার্তা ছাড়াই আমি মূল আলোচনায় চলে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, পাকিস্তানকে কি আদৌ রক্ষা করা সম্ভব? আমার এই প্রশ্নটি পরিস্থিতির ভয়াবহতা এবং পূর্ব পাকিস্তানে আমরা সবাই যে চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম তা স্পষ্ট করে তোলে। তিনি ইতিবাচক উত্তর দিয়ে বলেন, কেউ যদি আমাদের কথা শোনে তবেই একে রক্ষা করা সম্ভব। সেনাবাহিনীর হাতে এত মানুষ মারা যাচ্ছে, তারা ভুট্টোর কথা শোনে কিন্তু আমার কথা শোনে না। এত কিছুর পরেও আমরা এখনও আলোচনার জন্য প্রস্তুত। গভীর রাতেও সেই বাসায় শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গও উঠে এসেছে রাও ফরমানের লেখায়। তাজউদ্দিন সেই সাক্ষাতে পাকিস্তানের এক থাকা প্রসঙ্গে বলেছিলেন, হ্যাঁ তা হতে পারে, তবে একটি নতুন সূত্রের ভিত্তিতে। এত ব্যাপক হত্যাকাণ্ডের পর আমরা ভুট্টোর সঙ্গে এক ছাদের নিচে বসতে পারি না। এসবের জন্য তিনিই দায়ী। বরং গণপরিষদকে 2টি কক্ষে বিভক্ত করা হোক, একটি পূর্ব পাকিস্তানের জন্য এবং অন্যটি পশ্চিম পাকিস্তানের জন্য। প্রতিটি কক্ষ তাদের নিজ নিজ অংশের জন্য সংবিধান প্রণয়ন করবে। এরপর পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনার লক্ষ্যে উভয় কক্ষের সদস্যরা মিলিত হবেন। আমি যখন বললাম যে তাদের তো ভুট্টোর সাথেই বসতে হবে, তখন তারা উত্তর দিল, তবে তা হবে সমান মর্যাদার ভিত্তিতে। তারা মূলত একটি কনফেডারেশন বা রাষ্ট্রসংঘের প্রস্তাবই দিচ্ছিল। আমি তাদের বললাম, পাকিস্তানকে রক্ষা করার জন্য এটি কোনো সমাধান নয়। 71-এর 4 মার্চ অসহযোগ আন্দোলন শুরুর পরের ঘটনা লিখেছেন নিয়াজি। মুজিব ঘোষণা করলেন, এখন যে পাকিস্তান রয়েছে সেটা শেষ, সমঝোতার আর কোনো আশা নেই। আমি ওদের গুড়িয়ে দেব এবং হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। মুজিব কার্যত শাসক হয়ে উঠেছিলেন এবং তার বাসভবনটি রাষ্ট্রপতির কার্যালয়ে পরিণত হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অমান্য করা হচ্ছিল। মুজিব কর্নেল উসমানীকে অভিযানের সর্বাধিনায়ক হিসাবে নিয়োগ দিয়েছিলেন। মার্চের প্রথমার্ধের পরিস্থিতি নিয়ে খাদিম লিখেছেন, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবের বাসভবনটি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একটানা বৈঠকে মিলিত হন। জনসেবামূলক পরিষেবা, ব্যাংক, পরিবহন ও গণমাধ্যম সহ সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব বণ্টন করা হয়। এ পর্যায়ে সামরিক আইন প্রশাসকের নির্দেশ পালনের জন্য তার নিজস্ব সেনাবাহিনী ছাড়া আর কেউ অবশিষ্ট ছিল না। এমনকি সেনাবাহিনীর ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে বাঙালি সৈন্যরা বাঙালি জনতার ওপর গুলি চালাবে না,
বস্তুত এটিও স্পষ্ট হয়ে গিয়েছিল যে শেখ মুজিবের একটি আহ্বানে সাড়া দিয়ে তারা তার সমর্থনে অস্ত্র তুলে নিতে পারে। পুরো মার্চ জুড়ে ছাত্র, শ্রমিক ও অন্যান্য সংগঠন তাদের মিছিল ও সভা সমাবেশ অব্যাহত রাখে। শেখ মুজিব প্রায় প্রতিদিনই তার বাসভবনের সামনে সমবেত মিছিলের উদ্দেশ্যে ভাষণ দিতেন এবং জনগণকে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাতেন। একই সঙ্গে সরকারের সঙ্গে আলোচনাও চলছিল। তবে ফরমান বলছেন, তার কয়েকজন উগ্রপন্থী সহযোগী চলমান আলোচনা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তারা বরং বাংলাদেশের নামে একটি সশস্ত্র অভ্যুত্থান বা বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। এদের মধ্যে ছিলেন তাজউদ্দিন, নজরুল ইসলাম, কর্নেল ওসমানী, ক্যাপ্টেন মনসুর আলী, মান্নান এবং ছাত্রলীগের সকল সদস্য। আলোচনার প্রক্রিয়া চলাকালেই আওয়ামী লীগের কর্মীরা অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ এবং সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। এই বিষয়ে খাদিম কি লিখেছেন? বাস্তব পরিস্থিতি এমন ছিল যে পূর্ব পাকিস্তান সরকারের সকল অঙ্গ প্রতিষ্ঠানই নির্দেশনার জন্য শেখ মুজিবের সদর দপ্তরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এমনকি পুলিশের মহাপরিদর্শকও সামরিক আইনের সদর দপ্তরে আসা বন্ধ করে দিয়েছিলেন। তার পরিবর্তে তিনি শেখ মুজিবের বাসভবনে গিয়ে রিপোর্ট করতেন এবং সেখান থেকেই নির্দেশনা গ্রহণ করতেন। গভর্নরের মুখ্য সচিব শফিউল আজম নিয়মিত দেখা সাক্ষাৎ অব্যাহত রেখেছিলেন ঠিকই, কিন্তু কোনো নির্দেশনা বাস্তবায়নে নিজের অক্ষমতার কথা প্রকাশ করায় তার সেই আসা যাওয়া কেবল আনুষ্ঠানিকতাতেই পর্যবসিত হয়েছিল। শেখ মুজিব তার 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন কিনা তা নিয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের মধ্যে আগ্রহ ও উদ্বেগ ছিল। খাদিম লিখেছেন, 1971 সালের 6 মার্চ বিকেলে শেখ মুজিবের বাসভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক চলছিল বলে জানা যায়। সেখানে 7 মার্চের ভাষণের খসড়া নিয়ে আলোচনা হচ্ছিল। ভেতরে কি ঘটেছিল তা আমার জানা নেই, তবে আওয়ামী লীগে অনেক চরমপন্থী সদস্য ছিলেন। বস্তুত আমাদের কাছে খবর ছিল যে বেশ কয়েকজন কট্টরপন্থী কমিউনিস্ট নিজেদের মতাদর্শ পরিবর্তন না করেই আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ভেতর থেকে মুজিবের দলকে দুর্বল করে ফেলা। তাছাড়া দলের ছাত্র সংগঠনটিও ছিল স্বভাবগতভাবেই অত্যন্ত চঞ্চল ও উগ্র মেজাজের। তারাও দলের ভেতরে একটি শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করত। সেদিনই প্রেসিডেন্ট ইয়াহিয়া মুজিবের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন। পরে টেলিপ্রিন্টারে একটি বার্তাও পাঠান। সেই বার্তাটি দেখেছেন বলে দাবি সিদ্দিক সালিকের। বার্তাটি মধ্যরাতের দিকে আমার উপস্থিতিতেই ঢাকার সামরিক আইন সদর দপ্তরে এসে পৌঁছায়। বার্তাটি হস্তান্তরের আগে আমি সংক্ষেপে তা পড়েছিলাম। পরে আমি স্মৃতি থেকে এর বিষয়বস্তু আমার ডায়েরিতে লিপিবদ্ধ করি। দয়া করে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আমি শীঘ্রই ঢাকায় এসে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে জনগণের প্রতি আপনার আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতিগুলো পূর্ণাঙ্গভাবে রক্ষা করা সম্ভব হবে। আমার মাথায় একটি পরিকল্পনা আছে যা আপনার 6 দফার দাবিকে কেবল পূরণই করবে না, বরং তার চেয়েও বেশি কিছু দেবে। আমি আপনাকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছি। বার্তাটি ব্যক্তিগতভাবে মুজিবের ধানমন্ডির বাসভবনে পৌঁছে দিয়েছিলেন একজন ব্রিগেডিয়ার। ফিরে আসার পর তিনি মুজিবের আতিথেয়তাপূর্ণ ও সৌজন্যমূলক আচরণের কথা এবং তার বাড়ির উৎসবমুখর পরিবেশের কথা উচ্ছ্বসিতভাবে বর্ণনা করছিলেন, যেখানে বহু গাড়ি ও অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে এক ঝলমলে উৎসবের আমেজ বিরাজ করছিল। 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে পাকিস্তানি বাহিনীর অবস্থান কী হতো, এ নিয়ে লিখেছেন জিওসি খাদিম হোসেন রাজা। তার বাসায় 6 মার্চ বিকেলে আওয়ামী লীগের এক প্রতিনিধি আসেন। তার বরাত দিয়ে খাদিম লিখেছেন, শেখ মুজিব দাবি করেছিলেন যে তিনি একজন দেশপ্রেমিক এবং পাকিস্তানের ভাঙ্গার কোনো দায় তিনি নিতে চান না। তাই তিনি চেয়েছিলেন যেন আমি তাকে সুরক্ষা হেফাজতে নিয়ে সেনানিবাসে আটকে রাখি। এজন্য তিনি চেয়েছিলেন আমি যেন তার ধানমন্ডির বাসভবন থেকে তাকে নিয়ে আসার জন্য একটি সামরিক দল পাঠাই। কিন্তু এমন প্রস্তাব যদি দেওয়াও হয়ে থাকে, সেটার পেছনে কারণ কি ছিল? খাদিম নিজেই সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন এভাবে। পাঠকদের অবগতির জন্য জানিয়ে রাখি, শেখ মুজিবের বাসভবনটি সশস্ত্র আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকদের দ্বারা কঠোরভাবে সুরক্ষিত ছিল। সেখানে সবসময়ই দলের কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতির পাশাপাশি বাড়ির ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আওয়ামী লীগ কর্মী এবং সংবাদকর্মীদের ভিড় ছিল। একমাত্র কোনো উন্মাদী শেখ মুজিবের প্রস্তাবকে হুবহু সত্য বলে ধরে নিয়ে এমন কোনো কাজে ঝাঁপিয়ে পড়ত যার পরিণতি নিশ্চিতভাবেই বিপর্যয়কর হতো। আমার ধারণা 7 মার্চের জনসভায় তিনি যদি একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দেন, তবে আমার প্রতিক্রিয়া কী হবে শেখ মুজিব মূলত সেটাই যাচাই করার চেষ্টা করছিলেন। আমার প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই সম্ভব হলে এ বিষয়ে আগে থেকেই কিছুটা আঁচ পাওয়া তার জন্য জরুরি ছিল। দ্বিতীয় দফায় রাত 2টোর সময় আবার 2 আওয়ামী লীগ নেতা জিওসির বাসায় আসেন। খাদিম বলেছেন, আগেরবারের মতোই আমি সেই কথা বিশ্বাস করিনি, তবে এবার আমি একটি কঠোর সতর্কবার্তা যোগ করলাম।
আমি দূতদের বললাম শেখ মুজিবকে জানিয়ে দিতে যে তার ভাষণ চলাকালে আমি সেনাবাহিনী যাদের কাছে বন্দুক ও ট্যাঙ্ক থাকবে তাদেরকে সেনানিবাসে এমনভাবে প্রস্তুত রাখব যাতে তারা অবিলম্বে পদক্ষেপ নিতে পারে। এছাড়া রেসকোর্স ময়দান থেকে শেখ মুজিবের ভাষণ সরাসরি শোনার ব্যবস্থাও আমি করে রাখব। যদি শেখ মুজিব দেশের অখণ্ডতার ওপর আঘাত হানেন এবং স্বাধীনতার সর্বজনীন ঘোষণা দেন, তবে আমি বিন্দুমাত্র দ্বিধা না করে এবং আমার হাতে থাকা সর্বশক্তি প্রয়োগ করে আমার কর্তব্য পালন করব। আমি অবিলম্বে সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে পাঠাবো সেই সমাবেশ পণ্ড করার জন্য এবং প্রয়োজনে ঢাকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। 7 মার্চ সকালের ঘটনা নিয়ে সিদ্দিক লিখেছেন, সকালে যিনি নিজ বাসভবনে ছাত্রনেতাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দিয়েছিলেন, সেই মুজিবই জনসভায় পতাকাটি উত্তোলনে অস্বীকৃতি জানান। চরম উত্তেজনা ও দৃঢ় সংকল্প নিয়ে তিনি মঞ্চে আরোহণ করেন এবং তার বহু প্রতীক্ষিত ঘোষণার অপেক্ষায় থাকা জনসমুদ্রের দিকে দৃষ্টিপাত করেন। মুজিব তার স্বভাবসুলভ বজ্রকঠিন কণ্ঠে ভাষণ শুরু করলেও বক্তব্যের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে ধীরে ধীরে কণ্ঠস্বরের তীব্রতা কমিয়ে আনেন। তিনি একতরফা স্বাধীনতা ঘোষণা করেননি, তবে 25শে মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য 4টি পূর্বশর্ত পেশ করেন। 7 মার্চ কেন মুজিব স্বাধীনতার ঘোষণা দিলেন না? আগেই বলেছি, ইতিহাসের নানা বিতর্ক আমরা ইতিহাসবিদ ও রাজনীতিবিদদের উপরেই ছেড়ে দিচ্ছি। আমরা কেবল ভিন্ন দৃষ্টিভঙ্গিটা তুলে ধরার চেষ্টা করছি। 7 মার্চের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিষয়ে সিদ্দিক লিখেছেন, তাৎক্ষণিক সংকটটি এড়ানো সম্ভব হওয়ার পর বিশ্লেষকরা এমন সব কারণ খতিয়ে দেখতে শুরু করলেন যা মুজিবের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। তারা 3টি কারণ চিহ্নিত করলেন। হতে পারে তিনি প্রেসিডেন্টের দেওয়া সমঝোতার প্রস্তাবটি গ্রহণ করেছিলেন, হতে পারে ফার্ল্যান্ডের সফর পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিংবা হতে পারে জিওসির হুমকি কাজ করেছিল। হয়তো এই 3টি প্রভাবই যৌথভাবে কাজ করেছিল, তবে পাকিস্তানের প্রতি মুজিবের অকৃত্রিম ভালোবাসাকে এর কারণ হিসেবে মেনে নিতে কেউই প্রস্তুত ছিল না। টিক্কা খান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেয়ার পর 7 মার্চ বৈঠক করেন পূর্ব পাকিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে, কিন্তু রাও ফরমান লিখেছেন ততদিনে সরকারি কর্মকর্তারাও আন্দোলনে যোগ দিয়েছেন। প্রাদেশিক সচিবালয় ইডেন বিল্ডিংয়ের পরিবর্তে ধানমন্ডিতে অবস্থিত শেখের বাসভবন থেকেই কার্যক্রম চালাতে থাকলো। রেডিও, টেলিভিশন, টেলিফোন, টেলিগ্রাফ ও রেলপথ সহ সমস্ত সরকারি বিভাগ কঠোরভাবে আওয়ামী লীগ হাইকমান্ডের নির্দেশ মেনে চলতে শুরু করলো। এমনকি গোয়েন্দা সংস্থাও পক্ষ পরিবর্তন করে আওয়ামী লীগের শিবিরে যোগ দিল। রাও ফরমান এই সমান্তরাল পরিস্থিতিকে বর্ণনা করেছেন ভুতুরে সরকার হিসেবে, যেখানে সরকারের বাহিনী পুলিশও যোগ দিয়েছিল আন্দোলনকারীদের পক্ষে। 9 মার্চের ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, অবাধ্যতা চরম নিদর্শনটি দেখা গিয়েছিল যখন প্রদেশের প্রধান বিচারপতি নবনিযুক্ত গভর্নরের শপথ বাক্য পাঠ করাতে অস্বীকৃতি জানান। স্বাভাবিকভাবেই তিনি আওয়ামী লীগ হাইকমান্ডের নির্দেশেই এমনটি করেছিলেন। শেখ মুজিব কেবল অসহযোগিতাই করেননি, বরং গভর্নরের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করার আমন্ত্রণও প্রত্যাখ্যান করেন, বরং উল্টো জেনারেলকে ধানমন্ডিতে তার বাসভবনে গিয়ে দেখা করার কথা বলেন। 1940 সালে পাকিস্তান প্রস্তাব গৃহীত হওয়ার দিনটি স্মরণে 23 মার্চ পাকিস্তান দিবস পালিত হয়। সিদ্দিক সালেক লিখেছেন, আওয়ামী লীগ দিনটিকে প্রতিরোধ দিবস হিসেবে পালন করেছিল। তারা পাকিস্তানের পতাকা পুড়িয়েছিল, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার প্রতিকৃতি ছিঁড়ে ফেলেছিল এবং তার কুশপুত্তলিকা দাহ করেছিল। এর পরিবর্তে তারা স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ায় এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন করে। রেডিও ও টেলিভিশনে নতুন জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের সোনার বাংলা বাজানো হয়। বাঙালি তরুণরা জয় বাংলা স্লোগান দিয়ে শহরের রাস্তায় রাস্তায় মিছিল করছিল। তাদের কাছে এটি ছিল কার্যত এক স্বাধীনতা দিবস। কেবল কিছু বাধা দূর করার প্রয়োজন ছিল এবং রক্তপাত ছাড়াই সেটা করার জন্য মুজিব সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। রাও ফরমান 23 মার্চকে উল্লেখ করেছেন মুজিবের আন্দোলনের সর্বোচ্চ শিখর হিসেবে। সেদিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেদিনই মুজিব তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তখন পূর্ব পাকিস্তানে কেবল সেনানিবাসের সীমানার ভেতরেই পাকিস্তানের পতাকা দেখা যেত। ধানমন্ডিতে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মুজিব বাংলাদেশের পতাকা ওড়ান এবং সমবেত হাজার হাজার অনুসারী তার সমর্থনে স্লোগান দিতে থাকেন। 23 মার্চ গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে তিনি প্রেসিডেন্ট ভবনে যান। 25 মার্চ আলোচনা চলাকালেই প্রেসিডেন্ট ইয়াহিয়া গোপনে ঢাকা ছেড়ে যান। অপারেশন সার্চলাইটের পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মুজিবের বাড়ি ভেঙে প্রবেশ করা ও সেখানে উপস্থিত সবাইকে গ্রেপ্তার করা। বাড়িটি কড়া পাহারায় ও সুদৃঢ় নিরাপত্তা বলয়ে সুরক্ষিত। মুজিবের বাড়ির জন্য সেনাবাহিনীর গাড়ির পরিবর্তে বেসামরিক গাড়ি ব্যবহার করতে হতে পারে বলেও উল্লেখ করা হয়। রাও ফরমান লিখেছেন, রাত 1:30 স্পেশাল সার্ভিসেস গ্রুপ SSG'র একটি প্লাটুন শেখ মুজিবুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। ভোর 5টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাটি নিরাপদ হয়ে যায়।
ইকবাল, লিয়াকত ও জগন্নাথ হলের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এর মধ্যে শেষেরটা ছিল সবচেয়ে কঠিন। 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট শুরুর পর 26 তারিখ সকালে পরিস্থিতি দেখতে বের হন সিদ্দিক সালেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ও জগন্নাথ হলে রকেট ও গুলির চিহ্ন দেখার পাশাপাশি 5টি গণকবরের উল্লেখ করেছেন তিনি। ঢাকার বিভিন্ন সড়কে বিক্ষিপ্তভাবে লাশ পড়ে থাকার কথা উঠে এসেছে তার লেখায়। এরপর তিনি গিয়েছিলেন মুজিবের বাড়িতে। আমি ধানমন্ডিতে গেলাম এবং সেখানে মুজিবের বাড়িটি পরিদর্শন করলাম। বাড়িটি ছিল সম্পূর্ণ জনশূন্য। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে মনে হলো বাড়িটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপুর হয়ে পড়ে থাকা আবক্ষ ছবি ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই চোখে পড়ল না। ফ্রেমটি কয়েকটি জায়গায় ফেটে গিয়েছিল, কিন্তু ছবিটির কোনো ক্ষতি হয়নি। বাড়িটির বাইরের গেট থেকেও এর মূল্যবান সাজসজ্জা সরিয়ে ফেলা হয়েছিল। মুজিবের শাসনামলে সেখানে পিতলের তৈরি বাংলাদেশের মানচিত্রের একটি প্রতিকৃতি বসানো হয়েছিল এবং আওয়ামী লীগের 6 দফার প্রতীক হিসেবে তাতে 6টি তারকা যুক্ত করা হয়েছিল। কিন্তু এখন সেখানে কেবল গেটের কালো লোহার শিকগুলোই অবশিষ্ট ছিল, যার গায়ে ধাতব সরঞ্জাম লাগানোর ছিদ্রগুলো দেখা যাচ্ছিল। যে গৌরব দ্রুত উদিত হয়েছিল তা দ্রুতই মিলিয়ে গিয়েছিল। স্বাধীন বাংলাদেশেও ধানমন্ডির বাড়িটি তার গুরুত্ব ধরে রাখে। এই পর্যায়ে আমরা সহযোগিতা নিব পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের। 25 মার্চের পর ঢাকায় অবস্থিত সব বিদেশি সাংবাদিককে দেশ ত্যাগে বাধ্য করা হয়। অ্যান্থনি ছিলেন হাতে গোনা কয়েকজন সাংবাদিক যাদের অপারেশন সার্চলাইট শুরুর পর পাকিস্তান সরকারই বিদ্রোহ দমনে সরকারের সাফল্য নিয়ে প্রতিবেদন তৈরির জন্য নিয়ে এসেছিল। কিন্তু ফিরে গিয়ে অ্যান্থনি প্রকাশ করেন জেনোসাইড নামে তার বিখ্যাত প্রতিবেদন। তবে আরেকটি কারণে অ্যান্থনির বাংলাদেশ আ লিগেসি অফ ব্লাড বইটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে। এই বইটিতে তিনি শেখ মুজিবের আত্মস্বীকৃত খুনিদের সাক্ষাৎকার প্রকাশ করেছেন। ধানমন্ডি 32-এর যে বাসভবনটি একসময় পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীভূত শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল, সদ্য স্বাধীন দেশে ধীরে ধীরে সেটি বদলে গেল কিভাবে? অ্যান্থনি লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মুজিব সরকারের মধ্যে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা ও একটি দেশকে সুশৃঙ্খল কাঠামোর ওপর ভিত্তি করে নতুন করে গড়ে তোলার গুরুদায়িত্ব পালন করতে চেয়েছিলেন। সর্বোপরি 1971 সালে যে প্রবল দেশপ্রেমিক উদ্দীপনা জনগণকে উজ্জীবিত করেছিল তাকে ধরে রাখা এবং সেই শক্তিকে পুনর্গঠনমূলক কর্মকাণ্ডের পথে পরিচালিত করা ছিল তার জন্য অপরিহার্য। কিন্তু মুজিব এর কোনোটি করতে পারেননি। বঙ্গবন্ধু অর্থাৎ জনগণের বন্ধু ও পিতৃসম অভিভাবক হিসেবে তাকে হতে হতো উদার, ক্ষমাশীল ও সহায়তাকারী। এই ভূমিকাটি তার স্বভাবের সাথে বেশি মানানসই ছিল, কারণ মুজিব ছিলেন বিশাল হৃদয়ের ও সদয় মানুষ, যার উদারতার কোনো সীমা ছিল না এবং যিনি কখনোই কোনো মুখ বা বন্ধুত্ব ভুলে যেতেন না। নিজের বিভিন্ন সত্তার বা ভূমিকার মধ্যে সীমারেখা টেনে আলাদা করে রাখার মতো মানসিকতা বা সক্ষমতা তার ছিল না। দিনের প্রতিটি মুহূর্তে তিনি একই সাথে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু উভয় ভূমিকাতেই অবতীর্ণ থাকতেন। পরিস্থিতির এই অন্তর্নিহিত বৈপরীত্য অনিবার্যভাবেই বিশৃঙ্খলার জন্ম দিয়েছিল। অ্যান্থনি মুজিবের শাসনামলের শুরুর দিকের দৃশ্যপটকে তুলনা করেছেন বিংশ শতাব্দীর এক মুঘল দরবারের ব্যঙ্গাত্মক সংস্করণ হিসেবে। উঠে এসেছে ধানমন্ডি 32-এর বাড়িটির কথাও। সেখানে তিনি তার ঘনিষ্ঠ অনুচর, দলীয় নেতাকর্মী এবং সাহায্য প্রার্থীদের নিয়ে আসর জমাতেন, যারা যেন মধুর পাত্রের লোভে মৌমাছির মতো ছুটে আসত ঢাকায় সাহায্যের আশায় হাত বাড়িয়ে। ছোট বড় নানা দলে বিভক্ত হয়ে তারা তার কাছে ভিড় জমাত। তার সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েই তারা বঙ্গবন্ধুকে মালা পরাতো, তার পা ছুঁয়ে সালাম করত এবং আবেগে উচ্চস্বরে কান্না করত। কেউ কেউ হঠাৎ গান ধরে বসত, কোনো জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত, আর আবেগে আপ্লুত চোখে মুজিবও তাতে কণ্ঠ মেলাতেন। এর ফাঁকে ফাঁকে তিনি কোনো মন্ত্রীর সঙ্গে নিভৃতে কথা বলতেন, কোনো জরুরি রাষ্ট্রীয় বিষয়ে সরকারি কর্মকর্তাকে নির্দেশনা দিতেন এবং বিশ্বের নবীনতম রাষ্ট্রের এই মুকুটহীন সম্রাটের সঙ্গে দেখা করতে আসা সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতেন। ধীরে ধীরে দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশে অভিযোগ উঠতে শুরু করে শেখ মুজিবের ক্রমশ ক্ষমতা কুক্ষিগত করা, আওয়ামী লীগ নেতাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক দখলবাজির। 15 আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত নানা বইয়ে এবং প্রতিবেদনে উঠে এসেছে। ফলে এই প্রতিবেদনে আমরা সেই আলোচনায় যাচ্ছি না, তবে ধানমন্ডির বাড়িটিকে ঘিরে যা হচ্ছিল সেটি অ্যান্থনির বর্ণনায় তুলে ধরার চেষ্টা করব। অ্যান্থনি বলছেন, কৃতজ্ঞ জাতি প্রধানমন্ত্রীকে গণভবন নামে একটি সুদৃশ্য ও বিশাল বাসভবন উপহার দিয়েছিল, কিন্তু মুজিব সেটিকে সচিবালয়ের বাইরে তার ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এবং ধানমন্ডিতে নিজের বাড়িতেই বসবাস করতেন। এসব কিছুই জননেতা হিসেবে তার আত্ম অহংকারকে তুষ্ট করেছিল, কিন্তু একই সঙ্গে এটা তাকে আরও অরক্ষিত করে তুলেছিল। অবশ্য 1975 সালের জানুয়ারি মাসে এসব কথা তার চিন্তায় আসেনি।
কারণ তখন তিনি এক নতুন জোয়ারের শীর্ষে আরোহণ করেছিলেন। সংবিধান ও জাতীয় সংসদকে ক্ষমতাহীন ও অকার্যকর করে তিনি নিরঙ্কুশ ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। নিজস্ব বাহিনী, রক্ষী বাহিনীর দ্রুত সম্প্রসারণের ফলে তিনি মনে করতেন যে সামরিক বাহিনীর তরফ থেকে তার কোনো ভয়ের কারণ নেই। কোনো সাধারণ সেনা মেজর তো দূরের কথা, আর ফারুক নামের কোনো ব্যক্তির কথা তো তিনি কখনো শোনেননি। অ্যান্থনি এখানে বলছিলেন মেজর সৈয়দ ফারুকুর রহমানের কথা। 15 আগস্ট শেখ মুজিবের হত্যায় জড়িতদের মধ্যে অন্যতম ছিলেন ফারুক। হত্যার পরিকল্পনা বাস্তবায়নের আগে মুজিবের জীবনাচরণ বোঝার জন্য তাকে নিয়মিত ফলো করতেন ফারুক। সেই শীতের রাতে যখন ঢাকার অভিজাত ধানমন্ডি এলাকার উচ্চবিত্ত সমাজ জীবনের আমোদ প্রমোদে মগ্ন হতে শুরু করত, ঠিক রাত 10টার দিকে তখনই ময়মনসিংহের রাস্তায় একটি সাইকেল রিকশা থেকে এক শ্যামলা বর্ণের ব্যক্তি নেমে পড়তেন। লেকের পাশ দিয়ে কিছুটা পথ হেঁটে তিনি অনায়াস ভঙ্গিতে 32 নম্বর রোডে ঢুকে পড়তেন। তার পরনে ছিল ধূসর চেক লুঙ্গি, গাঢ় রঙের সুতির বুশ শার্ট আর বহু ব্যবহৃত চটি জুতো। এই সাধারণ বেশভূষার কারণে তাকে দেখে কোনোভাবেই সারাদিনের কঠোর পরিশ্রমের পর শীতল বাতাসে বিশ্রাম নিতে আসা গৃহকর্মীদের চেয়ে আলাদা করা যেত না। একমাত্র পার্থক্য ছিল এই যে অন্যরা যেখানে জীবনধারণের প্রয়োজনে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়েছিলেন, সেখানে এই ব্যক্তিটি ছিলেন সাক্ষাৎ মৃত্যুদূত। মেজর ফারুক রহমান নরকের শিকারী কুকুরের মতো শেখ মুজিবের ওপর নজর রাখছিলেন। অ্যান্থনি বলছেন, ভাগ্যও শেখ মুজিবের বিপক্ষে ছিল। ঠিক যেই সময়টিতে ফারুক এবং আরেক পরিকল্পনাকারী খন্দকার আব্দুর রশিদ আঘাত হানার পরিকল্পনা করছিলেন, তখনই শেখ মুজিবের ভাতিজির বিয়ে এবং তার শ্যালক আব্দুর রব সেরনিয়াবাতের মায়ের চেহলাম উপলক্ষে শেখ পরিবারের পুরো বৃহত্তর অংশই ধানমন্ডির আধা বর্গ কিলোমিটারের মধ্যেই অবস্থান করছিলেন। এমনকি রক্ষী বাহিনীর কমান্ড্যান্ট ANM নুরুজ্জামানও সেই সময় একটি সফরে ইউরোপে থাকায় অপেক্ষাকৃত জুনিয়র এক কর্মকর্তার ঘাড়ে ছিল বাহিনীর দায়িত্ব। আগস্টের সেই ভাগ্য নির্ধারক দিনটিতে শেখ মুজিব এক চরম সাফল্যের শিখরে অবস্থান করছিলেন। একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে বাকশালের কাঠামো তখন পুরোপুরি প্রস্তুত। সপ্তাহান্তের ছুটির পরেই 61 জন জেলা গভর্নর তাদের নিজ নিজ পদে আসীন হতে যাচ্ছিলেন। এর পাশাপাশি মুজিবের নিজেরও একটি বিশেষ পরিকল্পনা ছিল। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা ছিল, আর সেই অনুষ্ঠানেই জনসমর্থনের মাধ্যমে তাকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করার এক গোপন আয়োজনও সম্পন্ন করা হয়েছিল। বিরোধী দলকে কোণঠাসা করে নিজের অবস্থান সুদৃঢ় করার ফলে তাকে চ্যালেঞ্জ করার মতো আর কেউ অবশিষ্ট ছিল না। বিদ্রোহী মেজররা কী ষড়যন্ত্র আঁটছিল সে সম্পর্কে মুজিব কিছুই জানতেন না, যদিও তার কাছে আসা বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেনানিবাসের ভেতরে কোনো এক অশুভ তৎপরতা চলছে। তাই পাকিস্তানি শাসনের অভিজ্ঞতা থেকে শিখে মুজিব যেখানে বিপদ লুকিয়ে থাকতে পারে, অর্থাৎ মূলত সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের ওপর তার গোয়েন্দা নজরদারি নিবদ্ধ রেখেছিলেন। জুনিয়র কর্মকর্তাদের কার্যকলাপকে তিনি তেমন গুরুত্ব দেননি, আর এই ভুলটি শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিয়েছিল। 15 আগস্ট 1975 32 নম্বরের বাড়িটি আক্রান্ত হয়েছে। এরই মধ্যে মুজিবের 2 ছেলে কামাল এবং জামাল নিহত হয়েছেন। শেখ মুজিব রক্ষী বাহিনীর সদর দপ্তর, সেনাপ্রধানের দপ্তরে ফোন করে সাহায্য চান। তার শেষ কলটি ছিল সেনা গোয়েন্দা দপ্তরের প্রধান কর্নেল জামিলকে। জামিল দ্রুত সাড়া দিলেন। পায়জামার ওপর একটি ড্রেসিং গাউন চাপিয়ে তিনি তার লাল রঙের ফক্সভ্যাগেন গাড়িটি নিয়ে প্রেসিডেন্টের সহায়তার জন্য ছুটে গেলেন। কিন্তু 32 নম্বর সড়কে মোড় নেওয়ার আগেই তাকে থামিয়ে দেওয়া হলো। সেখানে তীব্র তর্ক বিতর্ক হলো এবং গাড়ি থেকে বেরিয়ে সৈন্যদের সারি ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে গুলি করে হত্যা করা হলো। এক পর্যায়ে শেখ মুজিব তার কক্ষ থেকে বেরিয়ে দোতলার সিঁড়ির মুখে আসেন। যদিও তিনি তাকে হত্যা করার উদ্দেশ্যেই গিয়েছিলেন, তবুও মুজিবের মুখোমুখি হয়ে মেজর মহিউদ্দিন সম্পূর্ণভাবে মনোবল হারিয়ে ফেলেন। তোতলাতে তোতলাতে মহিউদ্দিন বলে ওঠেন, স্যার আপনি আসুন, কি চাস তুই? মুজিব তাকে অবজ্ঞার সুরে বাংলায় জিজ্ঞেস করলেন, আমাকে মারতে এসেছিস? ওসব ভুলে যা, পাকিস্তানের সেনাবাহিনী তা পারেনি, আর তুই কে যে ভাবছিস তুই পারবি? অ্যান্থনি বলছিলেন, শেখ মুজিব কালক্ষেপণ করতে চাচ্ছিলেন এই আশায় যে কিছুক্ষণ ঠেকিয়ে রাখলে যদি কোনো সাহায্য এসে পৌঁছায়, কিন্তু সেটি আর আসেনি। অ্যান্থনির বইয়ে এই বিষয়ে ফারুকের মন্তব্য উঠে এসেছে এইভাবে। ফারুক মন্তব্য করেছিলেন, মুজিবের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত জোরালো এবং মহিউদ্দিন তার দ্বারা পুরোপুরি প্রভাবিত হয়ে গিয়েছিলেন। জানি না সেই মুহূর্তে নূর যদি না এসে পৌঁছাতেন তবে কি ঘটত। নূর চৌধুরী শেখ মুজিবের আরেক খুনি মহিউদ্দিনকে ইতস্তত করতে দেখে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে স্টেনগান থেকে এক ঝাঁক গুলি করেন। মুজিবের কোনো সুযোগই ছিল না। গুলির আঘাতে তার শরীরের ডান পাশে বিশাল এক গর্ত তৈরি হয়ে গিয়েছিল। সেই ধাক্কায় তার শরীরটা পেছনের দিকে বেঁকে গিয়েছিল। এরপর উপুড় হয়ে শরীরটা সিঁড়ির নিচের দিকে গড়িয়ে পড়ল।
ডান হাতে তখনও পাইপটি শক্ত করে ধরা ছিল। সময়টা ছিল ভোর 5:40। বাঙালির সঙ্গে শেখ মুজিবুর রহমানের সেই প্রগাঢ় ও আবেগময় সম্পর্কের ইতি ঘটল। তবে এখানেই শেষ নয়, এর পরের একটি ঘটনাও বর্ণনা করেছেন অ্যান্থনি। হত্যার পরেও মুজিবকে আরও এক চরম অবমাননার শিকার হতে হয়েছিল। ফারুকের ভাষ্যমতে হামলাকারীদের একজন এর আগে কখনো মুজিবকে কাছ থেকে দেখেনি, তাই তার মুখমণ্ডল ভালোভাবে দেখার জন্য ওই ব্যক্তি বুট পরা পা দিয়ে মুজিবের নিথর দেহটি সজোরে উল্টে দেয়। এভাবেই বাঙালিদের পরম বন্ধু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ক্ষতবিক্ষত ও নিথর দেহটির ছবি তোলা হয়েছিল ঘটনার 4 ঘন্টা পর। নিহত হওয়ার পর বঙ্গবন্ধুর একমাত্র যে ছবিটি আমরা দেখতে পাই, এটিই সেটি। অন্য সবার মরদেহ বনানী গোরস্থানে কবর দেয়া হলেও শেখ মুজিবের মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়, সেখানেই তাকে কবর দেয়া হয়। এরপর ধানমন্ডির বাড়িটি চলে যায় সরকারের হেফাজতে, সেখান থেকে মালামাল জব্দ করে ভবনটি সিলগালা করে দেয়া হয়। কিন্তু বাড়িটির ইতিহাস সেখানেই থেমে থাকেনি। কয়েক মাস পর 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান করে বন্দী করেন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। পরদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন শহরে মিছিল বের করেন, মুজিব দিবস ঘোষণা করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। অ্যান্থনি তুলে ধরেছেন ঢাকার পরিস্থিতি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধানমন্ডির 32 নম্বর সড়ক অভিমুখে বেশ কয়েকটি মিছিল বের করা হয়। সেখানে অবস্থিত মুজিবের বাড়িটি মালা ও ফুলে ভরে উঠেছিল। জনমনে শঙ্কা দেখা দেয় আওয়ামী লীগ আবার ফিরে আসছে এবং ভারত হয়তো এই অভ্যুত্থানে খালেদ মোশাররফকে সহায়তা করছে। খালেদের জন্য পরিস্থিতি আরও বেশি বিব্রতকর ও ক্ষতিকর হয়ে ওঠে যখন জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কারণ মানুষ জানতে পারে যে 4 তারিখে মুজিবের বাসভবন অভিমুখে আয়োজিত প্রধান মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন তার মা ও ভাই, যারা দুজনেই ছিলেন কট্টর আওয়ামী লীগার। বামপন্থী জাসদ ও ডানপন্থী মুসলিম লীগ আওয়ামী লীগের সেই মিছিলে তাদের অংশগ্রহণকে খালেদের অভ্যুত্থানের পেছনে ভারতের হাত থাকার প্রমাণ হিসেবে তুলে ধরে। এ নিয়ে মায়ের সঙ্গে খালেদ মোশাররফের কথোপকথনও উঠে এসেছে অ্যান্থনির বইয়ে। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে কর্নেল শাফাত জামিল আমাকে বলেছিলেন যে সেই বুধবার সকালে খালেদ যখন পত্রিকা দেখছিলেন তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। টেলিফোন তুলে তিনি তার মাকে জিজ্ঞেস করেছিলেন, এ কী করলেন আপনি? আপনি মিছিলে অংশ নিয়েছেন আর খবরের কাগজে আপনার ছবি ছাপা হয়েছে। এর ফলে হয়তো আপনি আমার আয়ু কমিয়ে দিলেন এবং আমি হয়তো আর বাঁচব না। মাত্র 4 দিন স্থায়ী হয়েছিল এই অভ্যুত্থান। 7 তারিখ পাল্টা অভ্যুত্থানে জিয়াউর রহমান মুক্ত হন। জাসদের কর্নেল আবু তাহেরের গঠিত বিপ্লবী সৈনিক সংস্থার বিদ্রোহী সৈনিকেরা হত্যা করে খালেদ মোশাররফকে। এরপর 1981 সাল ভারতের নয়াদিল্লিতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা। সাপ্তাহিক ইত্তেহাদের বরাত দিয়ে অ্যান্থনি মাসকারেনহাস তার বইয়ে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধে প্রেসিডেন্ট জিয়া শেখ হাসিনার সঙ্গে এক ধরনের সমঝোতায় পৌঁছেছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে 2টো শর্ত দেয়া হয়েছিল। প্রথমত, শেখ মুজিবুর রহমানকে পূর্ণ মর্যাদা সহ জাতির পিতা হিসেবে তার ঐতিহাসিক অবস্থানে পূর্ণাঙ্গভাবে পুনর্বহাল করা। দ্বিতীয়ত, একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তার হত্যাকাণ্ডের তদন্ত করা। পত্রিকাটির দাবি, তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছে যে জিয়া এই 2টি দাবি মেনে নিতে আগ্রহী ছিলেন। এই খবরের প্রতিক্রিয়া কেমন ছিল? এ ধরনের খবর আওয়ামী লীগের মনে আশার সঞ্চার করেছিল এবং দালাল গোষ্ঠীগুলোর মধ্যে হতাশা এবং উদ্বেগের সৃষ্টি করেছিল। সরকার এ ধরনের জল্পনা কল্পনা খণ্ডন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি, যদিও অনেকেই মনে করতেন যে জিয়ার পক্ষে এমন কিছু করা সম্ভব নয়। দৃশ্যত তিনি ডিভাইড অ্যান্ড রুলের সেই চিরাচরিত কৌশলই প্রয়োগের চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে তার লক্ষ্য ছিল আওয়ামী লীগকে বিভক্ত করা এবং দলটির একটি বড় অংশকে নিজের দলে টেনে আনা। 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফেরেন। অ্যান্থনি বলছেন, জিয়ার ব্যক্তিগত সম্মতিতে তিনি মে মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ জিয়া নিহত হওয়ার ঠিক 12 দিন আগে বাংলাদেশে ফিরে এসেছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়া তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করে সাত্তার সরকার 1981 সালের 12ই জুন শেখ মুজিবের বৈধ উত্তরাধিকারী হিসেবে হাসিনার কাছে তার সমস্ত সম্পত্তি হস্তান্তর করে, যা এতদিন সরকারি হেফাজতে ছিল। এই সম্পত্তির অন্তর্ভুক্ত ছিল ধানমন্ডির 32 নম্বর রোডের সেই বিখ্যাত 3তলা পারিবারিক বাসভবন এবং এর ভেতরের যাবতীয় সামগ্রী। এই বাড়ি থেকে যা পাওয়া গিয়েছিল সেটির তালিকা ছিল 71 পৃষ্ঠা দীর্ঘ। এই সংবাদ পত্রিকায় ছাপা হওয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়, কারণ এর মধ্যে ছিল বিপুল পরিমাণ সোনা, হীরা ও প্লাটিনামের গয়না, যার দাম ছিল তৎকালীন সময়ে প্রায় 25 লাখ টাকা। এছাড়া আরও ছিল বিবিধ অস্ত্রের এক ভাণ্ডার। এর মধ্যে ছিল চীনের তৈরি সাবমেশিন গান থেকে শুরু করে উচ্চগতির রাইফেল, রিভলভার, 3টি গ্রেনেড এবং কিছু গোলাবারুদ। শেখ হাসিনা অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন। অ্যান্থনি লিখেছেন, এই তথ্য ফাঁস হওয়ার ঘটনায় হাসিনা অত্যন্ত বিব্রত বোধ করেন। তিনি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করে বলেন যে গয়নাগুলো আসলে 4-5টি পরিবারের সম্পত্তি ছিল এবং বন্দুকগুলো ছিল অকেজো স্মারক, যা মুক্তিযোদ্ধারা তার বাবাকে উপহার দিয়েছিলেন।
1994 সালে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট গঠন করে এই বাড়িটিকে ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। সেই বছরেরই 14 আগস্ট উদ্বোধন হয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এর পরের ইতিহাস তো সবারই জানা, তবে জানা নেই ভবিষ্যতে এই বাড়িটির কী হবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা বিভিন্ন আলোচনা ও বক্তব্যে তারা ক্ষমতায় ফিরে এলে বাড়িটিকে পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাধর তারা কি বলছেন? এই জায়গাটাতে আমার মনে হয় যে এটা এরকমই রাখা দরকার, কারণ একটা পার্টি এবং একটা পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য আছে, রাজনৈতিক ঐতিহ্য আছে, কিন্তু পরবর্তীতে এই পার্টিটার যিনি প্রধান তিনি আসলে পার্টিটাকে ধ্বংস কিভাবে করলেন। এবং এই যে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রক্রিয়া, একটা মানুষ যখন একটা ফ্যাসিস্ট হয়ে ওঠে, একটা দল যখন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে, তখন আসলে গণরোষের মুখে পড়লে তাদের আসলে কি পরিণতি হয় সেটা কিন্তু ধানমন্ডি 32 যখনই কেউ দেখবে তখন কিন্তু তার মনে হবে। দি প্যাট্রিয়ট কবিতার মতো একজন দেশপ্রেমিক আবার কখন যে দেশোদ্ধারী হয়ে যায় তার কর্মকাণ্ডের ফলে, এই জিনিসটার সেই জন্য 32 নম্বর ধানমন্ডির বাড়ি যদি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যে এটা একসময় যেভাবে দেশের পক্ষে ছিল সেটা একসময় দেশের বিপক্ষেও কাজ করেছে। একটা কথা নিশ্চিতভাবেই বলা যায়, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকেই এই বাড়িটি কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে। বাড়িটিতে কেউ থাকলেও জড়িয়েছে, কেউ না থাকলেও জড়িয়েছে। বাড়িটি অক্ষত থাকলেও জড়িয়েছে, ভেঙে গুড়িয়ে দিলেও জড়িয়েছে। এর ইতিহাস কি এখানেই সমাপ্ত হলো, নাকি যুক্ত হবে আরও নতুন পাতা? সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।